দেখো আজকে তোমাদের সামনে যে পিডিএফটা ওপেন করেছি সেটা এখানে লেখা আছে কত পেজে, 57 পেজে। এবার আমি একদম প্রথম থেকে যদি করাতে যাই শেষে যে কত দূর যাবে সেই বিষয়ে তোমরা বোরিং হয়ে যেতে পারো। ওই জন্য আমি ওভারঅল পিডিএফটা একটু আলোচনা করে দিই যে কী কী আছে পিডিএফ, তাহলে ভালো লাগবে। বুঝতে পারছো তো? দেখো প্রথমত আছে ট্রানজিটিভ ভার্ব। বলে নিই তার আগে, তোমাদের ভার্ব সম্পর্কে আইডিয়া আছে তো? আমরা ভার্ব সম্পর্কে যে টেন্সগুলো করলাম 16টা, ভার্ব সম্পর্কে আইডিয়া আছে তো? ভার্ব কখন কি আইএনজি যোগ হচ্ছে কার সাথে, কখন কি হ্যাড বিন হচ্ছে, কখন হ্যাভ প্লাস ভি3 হচ্ছে, এগুলো আইডিয়া আছে তো? তাহলে এগুলো সবই ভার্ব, তাই কি না? এবার ভার্বের অনেক ব্যাপার আছে, যেমন ধরো ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, বি ভার্ব আছে, ঠিক আছে? ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো সব বি ভার্ব করছি, ঠিক আছে? হ্যাভ হ্যাজগুলো হ্যাভ ভার্ব করছি, ঠিক আছে? ডিড ডান, ঠিক আছে? এইবার আরেকটা হচ্ছে কিনা অ্যাকশন ভার্ব, যেন আই গো টু স্কুল, এই যে গোটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব, ঠিক আছে? এগুলো কোনো হওয়া থাকা বোঝাবে না, কাজ করা বোঝাবে, কাজ করা ভার্ব। এবার এই যে কাজ করা ভার্ব যেগুলোকে বলে অ্যাকশন করবে ওরা, এই কাজ করা ভার্বকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। আগে পিডিএফটা দেখায়। এবার দেখো আমরা এই যে দুইটা ভাগে ভাগ করা যায় কোন ভার্বকে? অ্যাকশন ভার্বকে, ঠিক আছে? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এখন বুঝবে না যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আমি আগে বলে নিই, ঠিক আছে? তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারলাম কি ভার্বকে? অ্যাকশন ভার্বকে, ঠিক আছে তো? এবার দেখো এগুলো সব কি, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? কতগুলো উদাহরণ আছে? 222টা। এগুলো কি সব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হয়তো কপি আছে, কপি বলতে হয়তো একই জিনিস রিপিট আছে হয়তো কিছু, তাহলে এগুলো কি ভার্ব? সব ইনট্রানজিটিভ ভার্ব। 267টা আছে, ঠিক আছে? তারপরে আছে এই যে 1 থেকে তোমার 113টা কি ভার্ব আছে? ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দেখলাম কিছু ট্রানজিটিভ ভার্ব নিয়ে এসেছি আর কিছু ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে এসেছি উদাহরণ হিসাবে, এবং তার বাংলা মানের সহ। ওই যে গো একটা ভার্ব নিয়ে এসেছিলাম, ওরকম আরও অনেক ভার্ব নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? তারপর দেখো আমরা যে আই গো টু স্কুল লিখি না, আই গো টু স্কুল লিখি তো, তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে ক্যামেরা দেখা যাচ্ছে? এগুলো দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে, ঠিক আছে? দেখো আই গো টু স্কুল, এটা দেখতে পাচ্ছ তোমরা? আমরা এতদিন জেনেছি এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, আর এটা কি? এটা অবজেক্ট, একটা ভার্ব, এটা কি সাবজেক্ট। কিন্তু এই স্কুলটা অবজেক্ট নয়, মানে যে কেউ ভার্বের পর বসে যাবে তাকেই একদম পাইকারি হারে অবজেক্ট বলতে হবে এরকম কিন্তু নয়। যদি এরকম ভাবো তাহলে কোনোদিন ভয়েস চেঞ্জ হবে না, কারণ অবজেক্টের ওপর নির্ভর করছে ভয়েস চেঞ্জ, ঠিক আছে? কারণ অবজেক্ট যদি না ছিল তুমি কি করতে পারবে না? ভয়েস করতে পারবে না, জোর করে করবা ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য অবজেক্ট চিনতে হবে, আর অবজেক্ট চেনার সবই নোটের মধ্যে আছে। স্কুলটা কিন্তু আমরা এতদিন জেনেছি যে অবজেক্ট, কিন্তু অবজেক্ট নয়। বুঝে গেল? তো আমি পরে বিস্তারিত ক্লাসে আসছি। এখানে আমি কিসের ধারণা দিয়েছি? এখানে অবজেক্টের ধারণা দেওয়া আছে, ঠিক আছে? অবজেক্টের বিস্তারিত ধারণা আছে এখানে। তারপরে তোমার এই যে অবজেক্ট কয় প্রকার হয়? অবজেক্ট দুই রকম হয়, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এই যে স্কুল আই গো টু স্কুল, স্কুলটা যে অবজেক্ট নয়, এই অবজেক্ট কয় রকম আছে? দুই রকম, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্টের নিয়ম, ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট যেভাবে বসে, ঠিক আছে? তারপর তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্ব, যেগুলোর অবজেক্ট লাগবে না, অ্যাডভার্ব লাগবে, ঠিক আছে? এগুলো সব বলছি আমি বিস্তারিত, ঠিক আছে? এগুলো সব এক্সাম্পল। তারপর তোমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ডিগ্রি, এগুলো লাগবে তোমাদের আজকে ক্লাসে, ঠিক আছে তো, বোঝানোর জন্য। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট লাগবে, যেগুলো নাউন প্রোনাউন অবজেক্ট হবে, ঠিক আছে? তার উদাহরণগুলো দেওয়া আছে সব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার সবগুলো আমাকে তোমাদের বলতে হবে না, কারণ আমি কিছু জিনিস বুঝিয়ে দেবো, বাকিগুলো বাড়িতে দেখতে হবে।
এই জন্য এবার বাড়িতে দেখবা 2-4টা কেন দেখবা, বাড়িতে তো অগাধ সময় আছে, তখন নিজে নিজে দেখবা, বেশি প্র্যাকটিস করলে বেশি সুবিধা। তাহলে এবার আমরা প্রতিটা পেজে ইন্ডিভিজুয়ালি যাব। এবার দেখো মানে ইংলিশটা যে এত মজাদার, তোমরা এবার ভাববে শুধু আর কি যে ইংলিশকে এত এত মানে মজাদার বিষয়। তাহলে দেখো ভার কয় রকম হয়, এই যে ভার কয় রকম, 2 রকম। হ্যাঁ এখানে অ্যাকশন ভার, অ্যাকশন ভার, ট্রানজিটিভ ভার, আর একটা কি ইনট্রানজিটিভ ভার, ইনট্রানজিটিভ ভার। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো তো? এইবার এখানে দেখো যে ট্রানজিটিভ ভার বা ইনট্রানজিটিভ ভার্বটা কি। এই যে ইনট্রানজিটিভ ভার্ব, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অবজেক্টটা লাগবেই লাগবে। বোঝা গেল? তাহলে ইনট্রানজিটিভ ভার্ব আমরা যখন বাক্য লিখতে যাব না, তখন এই ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তার কি লাগবে, অবজেক্ট লাগবেই লাগবে। কি বুঝলে? মানে আমি ধরো যে কোনো বাক্য লিখতে যাবো, ওই 16 প্রকার বাক্য লিখতে গিয়ে যদি আমি ট্রানজিটিভ ভার্ব নেই, কি ভার্ব নেই, ট্রানজিটিভ, তাহলে আমাকে তার অবজেক্ট দিতেই হবে। এটা ক্লিয়ার তো? এই যে মেয়ে, তোমার নামটা কি যেন ভুলে গেছে, মাসুমা, ভালো করে দেখো কিন্তু এই ক্লাসটা পরে কিন্তু বুঝতে পারবে না, ভালো করে দেখো। আর খুবই ইন্টারেস্টিং, ওই জন্য কিন্তু আমি বলতে পারছি আমারও এনার্জি লাগছে। তাহলে আমরা যখন কোনো কিছু লিখতে যাব, বলতে যাব, তখন আমি যে ভার্বটা নেব না, সেই ভার্বটা যদি ট্রানজিটিভ নেই তাহলে আমাকে কিন্তু তার অবজেক্ট লিখতেই হবে। কিন্তু ইনট্রানজিটিভ এই বাক্য যদি আমি এই ভার্ব লিখি না, এই যে অবজেক্ট যদি লিখি ভুল হয়ে যাবে। কি বুঝলে? এখানে কিন্তু অবজেক্ট হবে না। বোঝা গেল? অবজেক্টের বদলে অ্যাডভার্ব হতে পারে, ঠিক প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, অবজেক্ট কিন্তু হবে না। তাহলে বুঝতে পারলে যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট দিয়ে করতে হয় আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া করতে হয়। বোঝা গেল? এবার ট্রানজিটিভ ভার্ব, এই যে ধরো আমি একটা ভার্ব লিখলাম ওয়ান্ট, WANT, ওয়ান্ট মানে কি, চাওয়া। আমি যদি শুধু বলি যে ওয়ান্ট, এটা কিন্তু বাক্য হবে, হবে না, কারণ চাওয়া মানে কি চাইছো সেটা তো তুমি বলছো না। আর যদি যেটা চাইছো সেটা যদি ওয়ান্টের পর বসিয়ে দাও তাহলে বাক্য হয়ে যাবে, ইম্পারেটিভ বাক্য হয়ে যাবে। কিন্তু তুমি যদি শুধু লেখো গো, একটা ভার্ব, গো মানে কি, যাওয়া, শুধু যদি গো বলো না একটা বাক্য তৈরি হয়ে যাবে। গো মানে যাও, বলো না গো গো যাও, কিন্তু তুমি শুধু বলতে পারবে না ওয়ান্ট ওয়ান্ট, চাও চাও বলতে পারবে না, কারণ ওর একটা কি লাগবে, অবজেক্ট লাগবে। কিন্তু এর কোনো অবজেক্ট নেই, একটা গো বললে একটা বাক্য কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব এইরকম পুরো বাক্য হয় তো, এই শুধু গো বলো পুরো একটা ভার্ব হয়ে যাবে, এর মধ্যেই গো দিয়ে শুধু ভার্ব দিয়েই তোমার সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এ হতে পারবে না। বোঝা গেল? এবার দেখো এইগুলো হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, যেগুলো একটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য হয়ে যাচ্ছে। আমরা বলি না স্টপ স্টপ, থামো থামো, স্টপ, বাক্য হয়ে গেল। কিন্তু শুধু যদি তুমি বলি ওয়ান্ট তাহলে কিন্তু বাক্য হবে না। ঠিক আছে? তাহলে এবার দেখো স্পোকেন ইংলিশ সব কিছুতেই তোমাদের মজাদার হয়ে যাবে। আমরা বলবো স্টপ, থামো, গো, যাও, কাম মানে আসো, কাম কাম, ঠিক আছে বলি না আমরা? হ্যাঁ, এই দেখো স্ট্যান্ড মানে দাঁড়াও, রান মানে দৌড়াও, মানে এগুলো বলছি কাউকে, এগুলো আদেশ করছি, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তো তোমার বোনকে বলছে দৌড়াও, বা পিছনে বান্ধব হয়েছে বলছে দৌড়াও দৌড়াও, রান রান, এরকম বলতে পারে। বুঝতে পারছো? বাক্য হয়ে যাচ্ছে, কিন্তু এদের পর আর কিছু বলতে হবে না কিন্তু। তাহলে দেখো লাফাও, জাম্প, যখন জাম্প বলবে লাফাও, সিং, গাও, ড্যান্স মানে নাচো, রাইট মানে লেখো, রাইট বললে হয়ে যাচ্ছে। ঠিক আছে তো? রিড মানে পড়ো বললে হয়ে যাচ্ছে। লিসেন মানে শোনো, ওপেন মানে খোলো, ক্লোজ মানে বন্ধ করো, হেল্প মানে সাহায্য করো, এগুলো সব কি হয়ে যাচ্ছে, এক একটা বাক্য হয়ে যাচ্ছে। বুঝে গেল? এইভাবে আমরা দেখো সব এইগুলো দিয়ে আছি, আর তোমাদের এর মাধ্যমে অনেক ভার্ব জানা হয়ে যাচ্ছে। একটা করে ভার্ব শিখছো, একটা করে বাক্য শিখছো, সেটা আবার বলতেও পারছো। বুঝে গেল? এগুলো সব বাংলা লেখা আছে। ঠিক আছে? এগুলো সব, তাহলে এগুলো আর কি বলার আর দরকার আছে? হ্যাঁ, প্রতিটা পড়লেই তোমরা বুঝতে পারছো। এই দেখো টুইস্ট, এগুলো সব লেখা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ মানে তোমরা বাড়িতে এগুলো পড়বে, দেখবে। আর শুধু ওই আই গো টু স্কুল দিয়ে তারা ইংরেজি শিখবে না, তেমনি একটা স্টপ দিয়ে কোনোদিন ওই কি বলে ইন্ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে আইডিয়া আসবে। আমি যখন শিখেছিলাম যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব, তারপরে এই জায়গাটায়
কি হবে সেইটা অবজেক্ট হবে না অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না ফ্রেজ মানে যাই হোক কিছু হবে, সেটা তুমি বুঝবা কি করে? কারণ ওই বুঝতে গেলে তোমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করবা আর কাকে দিয়ে প্রশ্ন করে, ধরো এখানে যা লেখা আছে আমি কিছু যাই, সে অবজেক্ট না অবজেক্ট না আমি জানি না। ধরো আই গো টু স্কুল, বোঝা গেল? এটা বাক্য, কিন্তু তুমি এটা জানো না এটা অবজেক্ট না অবজেক্ট নয়, চিনবা কি করে? এবার এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে দিয়ে। তাহলে আই গো টু স্কুল, ভার্বকে প্রশ্ন হচ্ছে কি, এই গো মানে কি যাওয়া, ভার্বকে প্রশ্ন কি যাওয়া, তখন প্রশ্নের উত্তর দিতে হবে কাকে যাওয়া, কি যাওয়া। এই প্রশ্নটা করলে উত্তর পাওয়া যাচ্ছে না যাচ্ছে না বলতে হবে ভালো করে, ভুল হোক বলো। আমি বলছি যে গো মানে যাওয়া, কি যাওয়া, তাহলে স্কুল যাওয়া, এই কি এর উত্তরটা কি আমি ভালোভাবে পাচ্ছি? স্কুলটা কি যাওয়া, হ্যাঁ কোথায় যাও, কোথায় যাচ্ছ বা কোথায় যাবে, কোথায় যাও, তখন কিন্তু তোমার কি এর সম্পূর্ণ আনসারটা আসছে। কিন্তু কি যাওয়া এর উত্তর কিন্তু আসছে না, কাকে যাওয়া উত্তর আসছে, উত্তর আসছে না। এবার কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাও তাহলে সেটা কিন্তু অবজেক্ট হবে। কি বা প্রশ্নের উত্তর থাকলে, যদি কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর না থাকে তাহলে হবে না। এই জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম স্কুলকে, কারণ এটা কোথায় কোথায় বোঝাচ্ছে, তাই না? কোথায় যাও, স্কুলে যাও, এই জন্য এর উত্তর পেলাম না, তাই এটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব, প্লেস অফ অ্যাডভার্ব। এই স্কুলটা এখন আর অবজেক্ট নয়, এটাকে তখন তোমাকে বলতে হবে যে অ্যাডভার্ব। কারণটা কি, আরেকটা জিনিস বুঝতে পারবে, এই যে টু মানে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যদি নাউন প্রোনাউন বসে সেগুলোকে কি বলা যাবে না, সেগুলোকে অবজেক্ট বলা যাবে না। প্রিপোজিশনের পর যদি কোনো সিঙ্গেল অবজেক্টের পর যদি কিছু বসে তাকে কি বলা যাবে না, অবজেক্ট বলা যাবে না। তাহলে এইটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কিসের অবজেক্ট? তাহলে একে প্রিপোজিশনাল অবজেক্ট বলতে হবে, বোঝা গেল? এবার যে স্কুলটাকে আমি বলে দিলাম অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব সম্পর্কে তোমরা হয়তো প্রথম শুনলে বা শুনেছো, আগে আমার কাছে প্রথম শুনলে। তাহলে অ্যাডভার্বটা কি আমি কি এখানেই ছেড়ে দেবো তোমাদেরকে যে এটা বুঝলাম স্কুল অ্যাডভার্ব, এখানে তো আমি ছাড়বো না। এবার দেখো অ্যাডভার্বটা কাকে বলে। আর ইংলিশ শিখতে গেলে সবার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক, এই লিঙ্কগুলো যদি না করতে পারো কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? এবার তোমাদের আমি দেখাবো যে স্কুলটাকে আমি অ্যাডভার্ব বললাম, তাই না? কি অ্যাডভার্ব বললাম? স্কুল একটা জায়গা, জায়গা মানে কি প্লেস, তাহলে এটা অ্যাডভার্ব অফ প্লেস, বুঝে গেল? আবার একে প্রিপোজিশনাল অবজেক্ট মানে প্রিপোজিশনের অবজেক্ট বলতে পারে, বুঝে গেল? এবার তুমি বলো কারক। বাংলা ব্যাকরণ আমি জানি না, তাই বাংলা ব্যাকরণের সঙ্গে আমি মেলাতেও পারছি না, ঠিক আছে? হ্যাঁ এর সঙ্গে মিল আছে, আমি শুনেছি। এই দেখো অ্যাডভার্ব অফ, প্রথমে স্কুলটা দেখলে, তাই কাকে অ্যাডভার্ব বলে সেটা আমি আগে তোমাকে টাইম অফ এই প্লেস অফ অ্যাডভার্বটা দেখায়। দেখো এখানে কি লেখা আছে, এই দেখো ভালো মিলে গেছে। এই যে স্কুল একটা প্লেস না, স্কুল একটা, তাহলে এখানে কি লেখা আছে, প্লেস। তো বুঝতে পারছো? দেখো এখানে একটা জায়গার নাম না, সেখানে জায়গা তো সর্বত্র, যে কোনো জায়গা, এনিহোয়ার, কোথাও, সামহোয়ার, নাওহোয়ার। তারপরে কি উপরে, নিচে, ভিতরে, ইনসাইড, আউটসাইড, এগুলো দেখো সব কি জায়গা বোঝাচ্ছে, সামনে, পিছনে, উপরে, মাঝখানে, এপারে ওপারে, বারবার, চারপাশে, পাশে, সামনে, পিছনে, এগুলো সব কি উপরে, নিচে, উত্তরে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, বাড়িতে, নদীর তীরে, জাহাজে, বিমানে, দূরে, সব দেখো এগুলো আকাশের দিকে, পৃথিবীর দিকে, অন্য কোথাও, চারপাশে, তারপরে দেখো সব জঙ্গলের পাশে, নদীর তীরে, উত্তর দিকে, এইগুলো সব কি জায়গা বোঝাচ্ছে। তো তেমনি পৃথিবীতে যে কোনো জায়গার নাম হলেই সেটা কি অ্যাডভার্ব অফ প্লেস, কারণ অ্যাডভার্ব প্রায় 12-14 রকম আছে, তার মধ্যে মেনলি 5টা জানলেই হবে, ঠিক আছে? তাহলে যেগুলো জায়গা সেগুলোকে কি বলবো আমি, অ্যাডভার্ব অফ প্লেস, মানে প্লেস অ্যাডভার্ব, বুঝে গেল? এবার অ্যাডভার্ব সম্পর্কে আরেকটু জানো, সমস্ত
টাইমকে, সমস্ত টাইম মানে সময় বোঝালে সেটা, ওই যে সিন্স বোঝালো, সিন্স মর্নিং, সিন্স মন্ডে, এগুলা সব কি টাইম না? টাইমগুলাই সব হচ্ছে কি অ্যাডভার্ব। বোঝা গেল? পৃথিবীতে যত টাইম সম্পর্কে বলবে সেগুলো সব কি অ্যাডভার্ব। দেখো এই যে এখন, তখন, আজ, গতকাল, আগামীকাল, এগুলো সব কি অ্যাডভার্ব। বোঝা গেল? এগুলো সব অ্যাডভার্ব। তারপরে প্লেস তো দেখলে, অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে অ্যাডভার্ব ম্যানার, কিভাবে, সি স্পিক কুইকলি, সে দ্রুত কথা বলে। আই রান স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটি। বুঝতে পারছো? তাহলে এগুলো সব ম্যানার, মানে কিভাবে বোঝাতে গিয়ে যে যে জিনিসগুলো ব্যবহার করি না, ওগুলো সবকে কি বলবো অ্যাডভার্ব। তাহলে এইগুলো বাক্যের পর যদি বসে, তখন ধরো আমি একটা বাক্য লিখছি, এই যে কুইকলি, স্লোলি, ঠিক আছে, আই গো স্লোলি, সরি, দেখো আই গো স্লোলি। দেখো এই যে আই গো মানে কি যাওয়া, তো তাহলে এটা কি ভার্ব, আর এটা কি, আর এটা কি, কিন্তু অবজেক্ট তো নয়, কারণ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, কি যায়, আসতে যায়, এরকম হবে না, কাকে যায় হবে না, কেমন ভাবে যায় দেখো হবে। আর আমি বলেছি যে ম্যানার মানে কি কিভাবে, তাহলে কিভাবে যদি উত্তর আসে হয়ে যাবে কি অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। বোঝা গেল? যদি কোথায় যায়, প্লেস, অ্যাডভার্ব প্লেস, কিভাবে যায়, অ্যাডভার্ব ম্যানার, কখন যায়, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? তাহলে এগুলো সব দেখবে এত সুন্দর সব লেখা আছে, এই যে জোরালোভাবে, ঠিক আছে, সব গভীরভাবে। তারপরে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, আই অলওয়েজ স্পিক ট্রুথ, আমি সবসময় সত্য বলি। এই যে ফ্রিকোয়েন্সি মানে কি বারবার, মানে ফ্রিকোয়েন্সি মানে তোমরা জানো না, ফ্রিকোয়েন্সি মানে কি গো? ফ্রিকোয়েন্সি মানে সেটা কতবার হচ্ছে, কাউন্ট। ফ্রিকোয়েন্সি মানে কি, মানে এটা কতবার হচ্ছে, কাউন্ট, কতবার। তোমরা ক্লাস 10-এ অঙ্ক করেছিলে, ওই যে স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি এর কতবার গিয়েছে, 5 বার গিয়েছে, ও 3 বার গিয়েছে, ফ্রিকোয়েন্সি। তুমি ধরো ক্লাসে কতদিন ক্লাস করেছো এই অবধি, ধরো 10 দিন ক্লাস করেছো, তুমি 50 দিন ক্লাস করেছো, তাহলে এগুলো সব কি ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? পরিসংখ্যা, যেটাকে কি বলে বাংলায় পরিসংখ্যা। তাহলে সব সময় এটা হচ্ছে পরিসংখ্যা। সাধারণত, প্রায়ই, বারবার, নিয়মিত, এগুলো সব কি অকেশনালি, সামটাইমস, আর এইগুলোই মানুষ ব্যবহার করে। বুঝতে পারছো তো? শুধু যে আমরা ওই আই গো টু স্কুল, মানে আই ইট রাইস, ওই রাইস সবসময় রাইস কেন সবসময় অবজেক্ট বসে না বাক্যে। বুঝে গেল? অবজেক্ট ছাড়াও সেন্টেন্স তৈরি হয়ে যায়। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা জানতে হবে কোনগুলো, এগুলো সব স্পোকেন রাইটিং সব জায়গায় ব্যবহার, এত ব্যবহার এদের। আর এগুলো আলাদা করে কোনো স্যার শেখায় না আর কি, এত কালেকশন করে না। ঠিক আছে তো? তারপরে অ্যাডভার্ব ডিগ্রি, আই অ্যাম, হি ইজ, VERY, ভেরি গুড বয়। ঠিক আছে? এই ভেরিটা মানে কতটা, ডিগ্রি মানে কি বোঝাবো, কতটা। বোঝা গেল? তাহলে ভেরি দিয়ে বোঝাচ্ছে কতটা ভালো, খুবই ভালো। তখন আমরা কি, এই যে ভেরি, এক্সট্রিমলি, হাইলি, অত্যন্ত, বেশ, বেশ, যথেষ্ট, ঠিক আছে, কিছুটা, এই পরিমাণগত, তখন পরিমাণও হবে না, ডিগ্রি কতটা, পরিমাণ অনেকটা হবে। এইটা বোঝাতে গিয়ে আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব অফ ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইগুলো যখন আমরা বাক্যে দেখবো, তখন আমরা শুধু এই অবজেক্টের মাথায় চিন্তা ভাবনা আনলে হবে না, শুধু অবজেক্ট হয় না। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের আইডিয়া এসছে। তাহলে এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি সব। বোঝা গেল? এগুলো সব দেখবা। এইবার এখানে এই চ্যাপ্টার আমরা শিখবো যে অবজেক্টের বিস্তারিত ধারণা। বুঝতে পারছো? এবার অবজেক্টের বিস্তারিত ধারণায় দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, আই, কি লেখা আছে, আই গো টু স্কুল। তাহলে এই স্কুলটা কি, স্কুলটা অবজেক্ট হবে, অবজেক্ট হবে কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আর এখানে কার আগে বসতে প্রিপোজিশন আছে না, এই কার অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এখানে প্রিপোজিশনাল অবজেক্ট বলবো। ঠিক আছে? এমনি নর্মাল ভার্বের অবজেক্ট নয়। বোঝা গেল?
দেখো তাহলে টু হলো প্রিপোজিশন অবজেক্ট, আর এই স্কুলটা কিন্তু নাউন। কি নাউন? এ কিন্তু অবজেক্ট, কার অবজেক্ট? এই টু প্রিপোজিশনের। এরা এই প্রিপোজিশনের কোনো দাম নেই, ঠিক আছে তো? আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম নয়, অ্যাডভার্ব অফ প্লেস। টাইম হবে না, এখানে প্লেস হবে। তাহলে বুঝতে হচ্ছে যে স্কুল আমরা যে শিখলাম এটা কিন্তু সবসময় অবজেক্ট হয় না। তাহলে ধারণা চেঞ্জ হচ্ছে তো, শুধু যে অবজেক্টের যতটা ক্রেডিট আছে বাকিদেরও ক্রেডিট আছে, তাদেরকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। দেখো হি ইজ ওয়াকিং ইন দ্য প্লেগ্রাউন্ড, তাহলে ভার্বকে প্রশ্ন করো তো, সে কোথায় হাঁটছে? প্লেগ্রাউন্ডে। তাহলে জায়গা বোঝাচ্ছে না এটা? তাহলে ভার্বে কি হাঁটছে, কাকে হাঁটছে দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যাঁ, একে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করছি, কোথায়, তাহলে আমরা ইন দ্য প্লেগ্রাউন্ডে পাচ্ছি। তাহলে প্লেগ্রাউন্ডটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। আর কার কার অবজেক্ট? ইনের। বোঝা গেল? তাহলে ইন হলো প্রিপোজিশনের অবজেক্ট, আর প্লেগ্রাউন্ড হলো কি? এটা প্লেগ্রাউন্ড একটা নাউন, কিন্তু হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। রোহিত প্লেস ক্রিকেট ফর ইন্ডিয়া, এখানে ফর হলো প্রিপোজিশনের অবজেক্ট। এই ফরটা কার? দেখো ইন্ডিয়া লেখা আছে না, ইন্ডিয়া, আর এখানে ফরটা কি? প্রিপোজিশন। আর ইন্ডিয়াটা কি জায়গা তো? তাহলে এটা কি কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব প্লেস। বোঝা গেল? এবার একটা জিনিস বোঝো, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বলে, এই যে প্রিপোজিশনাল অবজেক্ট, তাকে আবার প্রিপোজিশনাল ফ্রেজও বলে। ফ্রেজ, ফ্রেজে কি হয়? একটা জিনিস বোঝাবে কিন্তু ওখানে ভার্ব থাকবে না, ঠিক আছে? আর এই প্রিপোজিশনাল ফ্রেজকে আবার অ্যাডভার্বাল ফ্রেজও বলে। এই যে রোহিত প্লেস ক্রিকেট ফর ইন্ডিয়া, রোহিত ক্রিকেট খেলে ভারতের জন্য। এই যে ফর ইন্ডিয়া, এইটাকে তুমি বলতে পারো যে প্রিপোজিশনাল ফ্রেজ, আবার যেহেতু এটা অ্যাডভার্ব ইন্ডিয়াটা, ওই জন্য একে অ্যাডভার্বাল ফ্রেজ বলা যায়। কিন্তু অনেক সময় সব প্রিপোজিশনাল ফ্রেজকে অ্যাডভার্বাল ফ্রেজ বলা যায় না। বোঝা গেল? কখন বলা যাবে বলো? মানে এই যে দেখলে না ফর ইন্ডিয়া, এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ বলছি, আবার এই অ্যাডভার্ব আছে বলতে অ্যাডভার্বাল ফ্রেজ বলছি, তাই কি না? কিন্তু সব সময় প্রিপোজিশনাল ফ্রেজকে অ্যাডভার্বাল ফ্রেজ বলা যায় না, এইটুকু মনে রাখবে, পরে সব বুঝতে পারবে। আর একটা বিষয় হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব হলে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু নাউন নয়, নাউন ফ্রেজ নয়। মানে এই যে আই গো, ঠিক আছে, টু স্কুল, এই গোটা কি ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? যদি ইনট্রান্সিটিভ হয় তাহলে এইগুলা ওর কি হতে পারে? প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, আর কি হতে পারে? অ্যাডভার্বাল ফ্রেজ হতে পারে। আমি বলতে চাইছি যে এই ভার্বটা যদি ইনট্রান্সিটিভ হয় তাহলে ওর পরেরগুলা প্রিপোজিশনাল ফ্রেজ হবে বা অ্যাডভার্বাল ফ্রেজ হবে, কিন্তু নাউন ফ্রেজ হবে না। এটা বুঝতে পেরেছো? তারপর দেখো, এবার দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর না যদি পাও না, তার পরের অংশটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। এইটা বুঝেছো, তাই কি না? আমি কি বলছি দেখো, এই লাইনটা দেখো, ভার্বকে এই যে আই লিখলাম, গো লিখলাম, টু লিখলাম, স্কুল লিখলাম, লিখলাম তো, এই ভার্বকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ? না পেলে পারে এর পরে যেগুলা হবে না সেগুলাকে তুমি কি বলবা? না পেলে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো বা অ্যাডভার্বাল ফ্রেজ বলতে পারো। এটা বুঝেছো তো? এই যে আই গো, এবার তোমাকে জিজ্ঞেস করবো আই গো টু স্কুল, টু স্কুলটা কি, তুমি কি বলবো আমাকে? কি বলবা বলো? আই গো টু স্কুল, আমি বলবো এই টু স্কুলটা কি, বলো আমাকে কি বলবা? হ্যাঁ, কারণ তোমাকে আগে জানতে হবে যে স্যার আপনি বলছেন আই গো টু স্কুল, তাহলে গোটাকে আমাকে তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি উত্তরটা আমি সঠিক পেয়ে যাই তাহলে কি হবে? সঠিক পেলে পারে আমার অবজেক্ট হবে, আর যদি সঠিক না পাই তাহলে আমার প্রিপোজিশনাল ফ্রেজ হবে, না অ্যাডভার্বাল ফ্রেজ হবে। বুঝে গেল? তাহলে এখানে তুমি তো বললে কোথা দিয়ে প্রশ্ন হচ্ছে, কি বা কাকে দিয়ে উত্তর আসছে না, এই জন্য একে আমি কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বাল ফ্রেজ। বোঝা গিয়েছে? তার আগে তোমাকে চিন্তা হবে গোটা ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, আর গোটা ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ হবে এটা আমি কি বা কাকে দিয়ে বোঝালেই তো বোঝা যাচ্ছে। তার চেয়েও বেশি আমি যেটা করে দিয়েছি যে আমি অনেক উদাহরণ দিয়ে দিচ্ছি, এক্সাম্পল, যেগুলো একবার করে রিডিং করবা হয়ে যাবে।
বোঝা গেল? তারপর এবার দেখো এই যে অবজেক্ট জিনিসটা তোমরা বুঝতে পারছিলে না। দেখো অবজেক্ট কয় রকম হয়, অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার, একটা কি ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এই যে আই গো টু স্কুল, ঠিক আছে, আই, দেখো সবই বুঝতে পারবে। দেখো ডাইরেক্ট অবজেক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে অপ্রাণী, যেগুলো প্রাণ নেই আর বা বস্তু জাতীয়, ঠিক আছে, ওকে কি বলে? ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা বলছি যে বাক্যে সিঙ্গেল বসলে প্রিপোজিশন বসে না। একটা বাক্যে যদি ডাইরেক্ট অবজেক্টও থাকে ইনডাইরেক্ট অবজেক্টও থাকে তখন কিন্তু প্রিপোজিশন বসে। আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে প্রাণী জাতীয়, বাক্যে যদি শুধু একটা ইনডাইরেক্ট অবজেক্ট বসে সাধারণত তখন প্রিপোজিশন বসে না। যদি দুটো অবজেক্ট একই বাক্যে বসে তখন কিন্তু আমাদের প্রিপোজিশন হয়। এবার দেখো নোট কি লিখেছি, একই বাক্যে সাধারণত দুটি অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট বসে না। একটি বাক্যে দুটি অবজেক্ট থাকলে একটি ডাইরেক্ট অবজেক্ট এবং অন্যটি ইনডাইরেক্ট অবজেক্ট হবে। একটা বাক্যে দুটো ডাইরেক্ট অবজেক্ট হবে না, যদি হয় তাহলে একটা ডাইরেক্ট হবে একটা ইনডাইরেক্ট হবে, ঠিক আছে। আরও কিছু, আবার যদি দুটি ডাইরেক্ট অবজেক্ট থাকার প্রয়োজন যদি দরকারি পড়ে তবে সেগুলোকে আলাদা বাক্যে ভাঙতে হবে, যা যুক্ত বাক্যে ব্যবহার করতে। যেমন দেখো হি সেন্ট হার এ লেটার, এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, আর এই যে মেল এটা ডাইরেক্ট অবজেক্ট। এটা আমি কি করেছি, অ্যান্ড দিয়ে ভেঙে আলাদা করে নিয়েছি, বোঝা গেল? তাহলে দুটোই কিন্তু কি অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু আমাকে অ্যান্ড দিয়ে ভাঙতে হয়েছে, বোঝা গেল? তাই দুটোই ডাইরেক্ট অবজেক্ট একবারে বসবে না, বোঝা গেল? যদি হয় একটা ডাইরেক্ট হবে ইনডাইরেক্ট হবে, যদি দরকারি পড়ে তাহলে তাকে ভাঙিয়ে করতে হবে, ওকে। তারপর দেখো আবার একই বাক্যে, এই যে আমি বললাম না অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট অবজেক্ট যেমন বাক্যে একটা বাক্যে দুটো ডাইরেক্ট অবজেক্ট হবে না ডাইরেক্ট, আবার একই বাক্যে দুটি ইনডাইরেক্ট অবজেক্ট বসতে পারে না। এক্সাম্পল কি, শহীদ গেভ সেলিম, শহীদ গেভ সেলিম, এটা কি অবজেক্ট? এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। মানে কি আমি বলেছি ইনডাইরেক্ট হলে কি হবে, প্রাণী। তাহলে সেলিম একজন মানুষ তো, প্রাণী তো, এই জন্য এটা কি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট। আর এ পেন, পেনটা কি মানুষ তো নাকি, প্রাণী তো, কারণ এটা হচ্ছে অপ্রাণী বস্তু জাতীয়, তাহলে ওটা কি হয়ে যাবে, ডাইরেক্ট অবজেক্ট। তাহলে একটা ইনডাইরেক্ট হলো, বলো বলো, না না আমি তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্য বলো, হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, দেখো সেলিম এটা হচ্ছে কি প্রাণী, আর প্রাণী হলে কি হবে, ইনডাইরেক্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে বস্তু, এটা কি হবে, অপ্রাণী তো, তাহলে এটা কি হবে, ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো আই সেন্ড, তাহলে দেখো এটা বুঝতে পারলে আই সেন্ড দ্য টিচার, এটা কি অবজেক্ট। এবার দেখো আমি তোমাদের যখনই ভয়েস শেখাবো মনে করেছি তখন আমার মাথায় এটা এসছে যে তোমাদেরকে আগে সাব অবজেক্টে ধারণা দিতে হবে, তবেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে, না হলে যার তার ভয়েস করে দিবা। আর অবজেক্ট চিনতে গেলে তোমাকে কি চিনতে হবে, ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব। আবার ভয়েস চেঞ্জ করতে গেলে তুমি কোনো জায়গায় ইনডাইরেক্ট অবজেক্ট পাবা, ডাইরেক্ট অবজেক্ট পাবা, আবার একই সঙ্গে ইনডাইরেক্ট থাকবে ডাইরেক্ট থাকবে, তখন তুমি ভয়েস কি করে করবা। ওই জিনিসগুলো বোঝানোর জন্যই কিন্তু আমাকে এত কিছু করতে হচ্ছে, ঠিক আছে। আর এই ভয়েস চেঞ্জ মানে আমার কাছে এটা নয় যে পরীক্ষায় 1 নম্বর আসবে বলে আমি ভয়েস করাচ্ছি, কারণ আমার কাছে এটা ইতিহাস সাবজেক্ট নয় যে একটা সাল যেটা পরীক্ষায় কমন পেয়ে গেলে লিখে দিলে পরে আমার ইতিহাস শেষ, আমি চাকরি পেয়ে গেলাম। কারণ এটা হচ্ছে একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, যেটা চাকরি পাওয়ার পরও তোমাদেরকে ইংলিশে কথা বলতে হবে, তখন ওই ভয়েসের 1 নম্বরের দৌড়টুকু এখানে পাত্তাই পাবে না। এই জন্য আমাদের একদম ধরে ধরে একদম যেটা যার সঙ্গে লিঙ্ক সেটা তার সঙ্গে আমাকে শিখতে হচ্ছে, বুঝতে পারছো তো। তাহলে টিচারটা কি অবজেক্ট, ইনডাইরেক্ট, তাই তো। আর লেটারটা ডাইরেক্ট অবজেক্ট। আই সেন্ড দ্য টিচার আ লেটার, আমি শিক্ষককে একটা চিঠি পাঠিয়েছিলাম, বুঝে গেল। এবার দেখো বাক্যে কিভাবে বসে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, মানে একটা বাক্যে শুধু একটা অবজেক্ট নাও থাকতে পারে, দুটো থাকতে পারে। তাহলে দুটো থাকলে একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট হবে আর একটা কি হবে, কিন্তু নিয়ম হচ্ছে প্রথমে ইনডাইরেক্ট বসবে পরে ডাইরেক্ট বসবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এই নিয়মে বাড়াবাড়ি করা হয়। কখন বাড়াবাড়ি করা হয়, প্রথমে ডাইরেক্ট বসানো হয় আর একটা প্রিপোজিশন নিয়ে তারপরে ইনডাইরেক্ট বসানো, এটা হচ্ছে জোর করে,
ঠিক আছে তো? কিন্তু নিয়ম হচ্ছে এটা করা, ভুল হবে না কোনোটাই, আমাদের নর্মাল এটাই করা উচিত। বুঝতে পেরেছ? এবার দেখো, হি আস্কড মি, মিটা কোন অবজেক্ট? দেখো হি আস্কড, এখানে মিটা কি? ইনডাইরেক্ট। আর দ্য রিয়েল রিজন, এটা কি অবজেক্ট? এটা ডাইরেক্ট, মি এটা হচ্ছে ইনডাইরেক্ট, আর এটা কি? ডাইরেক্ট। মাঝে কোনো প্রিপোজিশন বসতেছে? মাঝে বসবে না, শুধু কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এর মাঝে কোনো প্রিপোজিশন আছে? নেই। আই গেভ মাই ফ্রেন্ড, এটা কি অবজেক্ট? ইনডাইরেক্ট, তাই তো? এই যে মাই ফ্রেন্ড ইনডাইরেক্ট, আর এ পেনটা কি? ডাইরেক্ট। মাঝে কিছু বসে যোগ করার জন্য দুটো বসে গেছে পর পর, তাই কি না? তাহলে আই গেভ মাই ফ্রেন্ড, এটা মানেগুলো বুঝতে পারছো তো, না বাংলাগুলো বলে দেবো? দেখো, সি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করছে তার রিয়েল রিজন, আসল কারণটা। আই গেভ মাই ফ্রেন্ড এ পেন, আমি আমার বন্ধুকে একটা পেন দিয়েছিলাম। দ্য টিচার গেভ আস, কি দিয়েছিল? উপদেশ দিয়েছিল। দ্য টিচার গেভ আস, আমাদের উপদেশ দিয়েছিল। তাহলে এটা কি? ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা কি? ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল? তাহলে একটা বাক্যে বসলে এরকম দুটো পরপর বসাতে হয়, এটাই হচ্ছে নিয়ম। বোঝা গেল? এবার নিয়মের উল্টো, যেটা মানুষ জোর করে করতে চায়, জোর করে করতে গেলে তার মাঝে একটা আমাদের প্রিপোজিশন দিতে হবে। কি দিতে হবে? প্রিপোজিশন দিতে হবে। এই দিকে তুমি কি করেছো? ওই পিছনের ডাইরেক্টটাকে এইখানে নিয়ে এসছো, আর সামনের ইনডাইরেক্টটাকে তুমি কোথায় নিয়ে গেছো? পিছনে নিয়ে গেছো। উল্টো করে দিয়েছে, একই কথা উল্টো যদি করে দাও, মাঝে তাহলে একটা প্রিপোজিশন যোগ করতে হবে। বুঝে গেল? দেখো দেখো ওই উদাহরণগুলো দেখো এখানে, এই যে আই গেভ মাই ফ্রেন্ড, এই মাই ফ্রেন্ডটাকে পিছন করে দিয়েছে। দেখো এইরকম মাই ফ্রেন্ড, হ্যাঁ বলো। হ্যাঁ দেখো মাই ফ্রেন্ডটা পিছনে দিই নেই, দেখো মাই ফ্রেন্ডটা পিছনে দিয়েছি, আর পেনটা প্রথমে দিয়েছি, কিন্তু মাঝে একটা কি বসিয়েছি? টু, প্রিপোজিশন। তাহলে বোঝা গেল? একই মানে দাঁড়াবে। ওখানে ছিল আই গেভ মাই ফ্রেন্ড এ পেন, আমি আমার বন্ধুকে একটা পেন দিয়েছিলাম, আর এখানে আমি একটা পেন দিয়েছিলাম আমার বন্ধুকে। বোঝা গেল? সে একই কথা, কিন্তু আমাদের নর্মালি এটা বলা উচিত তো, ওটা তো ব্যাকরণগত শুদ্ধ, তাই না? বুঝতে পারছো? দ্য টিচার গেভ অ্যাডভাইস, টিচার কি দিয়েছিল? উপদেশ দিয়েছিল। কাদেরকে? আমাদেরকে, টু আস। বুঝতে পারছো প্রিপোজিশন কাজ করছে? এইগুলো প্রচুর খেটে বানানো, এইরকম তুমি ক্লিয়ার কোনো বইয়ে তুমি পাবে না, কোনো টিচার তোমাকে এত খেটে বোঝাবে না। আর এটা আমি অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে তো? এর সত্যতা আছে, তার জন্য বলতে পারছি, ঠিক আছে তো? আর একটা জিনিস বোঝাতে গিয়ে আমরা দেখো শুধু নিয়ত ছিল আমরা ভয়েস শিখবো, কিন্তু ভয়েস শিখতে গিয়ে আমাদের কত কিছু জানতে হচ্ছে, আর কত কিছু আমরা জানতে পারছি। কোথায় সাবজেক্ট হবে না, কোথায় অবজেক্ট হবে, কোথায় কেন অ্যাডভার্ব হচ্ছে, সবগুলোই কিন্তু কানেক্টেড। তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট বসার বুঝলে উদাহরণগুলো। এবার দেখো, এবার এখান থেকে এবার আর্ট অফ স্পেশাল কি লিখেছি? নর্মালি যে সেন্টেন্সগুলো আমরা লিখি বিবৃতিমূলক, সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বে কি লাগে বলো তো? সরি, ইনট্রান্সিটিভ ভার্বে কি লাগে? ইনট্রান্সিটিভ ভার্বে কি লাগে? অবজেক্ট লাগে। আমি সেই প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এদিকে ট্রান্সিটিভ, ওদিকে ইনট্রান্সিটিভ। এর এই দেখো, ইনট্রান্সিটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগবে না, ঠিক আছে? বুঝে গেল? কারণ এটা ইনট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট হবে না। এখানে কি হবে? অ্যাডভার্ব। বুঝে গেল? আর অ্যাডভার্ব আমি দেখিয়ে দিয়েছি মেনলি কয় রকম। এই যে প্লেস করেছি, তারপরে কি করেছি? টাইম করেছি, তাই তো? তারপরে কি করেছি? ম্যানার করেছি, আর কি করেছি? ফ্রিকোয়েন্সি করেছি, আর কি করেছি? ডিগ্রি করেছি। এগুলা সব কি? যদি ভার্বকে প্রশ্ন করে এইগুলা যদি পাও, চোখ বুঝে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। সবচেয়ে 500 পিচের মানে সবচেয়ে বেশি 90% এ কভার করে দেয়। মানে 8টা 500 পিচ না, 8টা 500 পিচে আমি দেখেছি যে এর প্রায় 90% এর ক্ষমতা। ইংরেজিতে 90% অ্যাডভার্ব। যা কিছু করবা মানে টোটাল যদি 100কে ইংরেজি ধরি না, 90% অ্যাডভার্ব কভার করে দেয়। আর বাকি যে 500 পিস থাকছে ওরা কয় পার্সেন্ট? 10%। বোঝা গেল? তাহলে সবচেয়ে আগে গুরুত্ব কাকে দিতে হবে?
অ্যাডভার্ব, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী শিখবো। তাহলে ইংরেজিতে সব জুড়ে রয়েছে অ্যাডভার্ব, কারণ ইংরেজি তুমি যেখানে দেখবা সেখানে অ্যাডভার্ব। ঠিক আছে তো, বোঝা গেল তো? এবার দেখো, এ তো ইন্ট্রান্সিটিভ ভার্ব, এ তো অবজেক্ট নেই। তাহলে দেখো এবার বাক্য। আমরা প্রথমে ইন্ট্রান্সিটিভ ভার্ব বললাম যে গো, গো মানে একটা কি বাক্য। তাহলে গোটা প্রথমে ছোট হাতে লেখা যাবে? যাবে না, ও তো একটা বাক্য, তাহলে গোটা বড় হাতে লিখতে হবে, তাই তো? বোঝা গেল? এবার আমি তো একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে একটা বাক্য কথা বলে দিলাম, কিন্তু ওই ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে এবার আমি বড় বাক্য লিখবো, তখন কি করে হবে? তখন তো আমরা অবজেক্ট করতে পারবো না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আনতে পারবো না। দেখো, হি স্লিপস ইয়ারলি, সে সকাল সকাল ঘুমায়। তাহলে এটা কি অ্যাডভার্ব। বোঝা গেল? ইয়ারলি মানে সকাল সকাল, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম। বোঝা গেল? তুমি এখানে অবজেক্ট খুঁজে মরবে, পাবে? পাবে না। আর তোমার সবসময় অবজেক্ট, তোমার কথা বলতে কি লাগবে নাকি যে সবসময় ইংরেজি মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট? একদমই নয়। আমরা যে ফর্মুলাগুলো শিখি না, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা বাংলার জন্য, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইংরেজির জন্য, তাই কি না? এটা বেঙ্গলি আর এটা কি ইংলিশ, এটাই ইংলিশের মেন ফর্মুলা। কিন্তু আমাদের সবসময় অবজেক্ট লাগে না তো, ঠিক আছে তো? তাহলে অ্যাডভার্ব টাইমটা বুঝেছো। এবার আমরা ফুল সেন্টেন্স শিখবো, ওয়ান ওয়ার্ড ইন সেন্টেন্স দি ভার্ব দিয়ে আমরা বাক্য শিখবো না, এবার কতগুলো ওয়ার্ড দিয়ে শিখবো। তাহলে হি স্লিপস ইয়ারলি, সে সকাল সকাল ঘুমায় বা তাড়াতাড়ি ঘুমায় নাকি, ইয়ারলি মানে আগে আগে। তারপর দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো তুমি একটা অবজেক্ট পাবা না এদের পরে এই বাক্যগুলো। দেখো এখানে কি ইস্ট, এটা কোন অ্যাডভার্ব বলো? প্লেস না, অ্যাডভার্ব প্লেস। কি এটা? ইস্ট, পূর্ব দিকে একটা জায়গা বোঝাচ্ছে না। তারপর দেখো, দ্য বেবি ক্রাইস লাউডলি। বলো তো এই বেবি ক্রাইস কিভাবে কাঁদে, চলে আসছে না? কি কাঁদে, কাকে কাঁদে পাবে? পাবে না। তাহলে কি পাচ্ছ? কিভাবে। আর অ্যাডভার্ব অফ ম্যানার শিখেছি, এই জন্য এটা অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝা গেল? এইভাবে তুমি সবগুলোই পাবে, যেগুলো তুমি অবজেক্ট পাবে না। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা ভেবে নেওয়া যে শেষেরটা ভার্বে পরেরটা হচ্ছে কি অবজেক্ট, কিন্তু আদতে কি তাই? একদমই নয়। দেখো সবগুলোই, দেখো এত সুন্দর সুন্দর সব উদাহরণ, একদম সব ডেইলি লাইফের এক্সাম্পল, সব এত সুন্দর। দেখো সব, এই যে আউটসাইড বাইরে, কি অ্যাডভার্ব এটা? অ্যাডভার্ব প্লেস। গ্রেসফুলি, কি অ্যাডভার্ব এটা? কিভাবে? এই যে ভার্বকে প্রশ্ন করো, ড্যান্স গ্রেসফুলি, কিরকম ভাবে? ম্যানার, কিভাবে? সমহিমায়, তাই তো? বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে শোনো, এটা স্কিপ হয়ে যাবে। তাহলে এগুলো বাড়িতে সব প্র্যাকটিস করবে, ঠিক আছে তো? প্রচুর কিছু আছে, প্রচুর উদাহরণ আছে। দেখো এই অ্যাডভার্বগুলো সব বলে দিয়েছি, ঠিক আছে? এগুলো সব দেখবে, এগুলো সব আগেই দেখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? অ্যাডভার্ব ডিগ্রি, এগুলো সব ডিগ্রি আছে। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ ট্রান্সিটিভ ভার্ব, যেগুলো তুমি অবজেক্ট পাবে, অবজেক্ট লাগবে, নাউন বা প্রোনাউন অবজেক্ট হবে। দেখো সি বেকড ডেলিসিয়াস কেক, ঠিক আছে? তাহলে এখানে ডেলিসিয়াসটা কি হবে? ডেলিসিয়াসটা কি হবে? অবজেক্ট, ঠিক আছে? তারপরে দেখো বুক অবজেক্ট, এগুলো অবজেক্ট লাগবে, ঠিক আছে? নিউ হাউস অবজেক্ট। তাহলে এই বাক্যগুলো সব তুমি অবজেক্ট পাবে, যেহেতু এগুলো ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে? এই উদাহরণগুলো বাড়িতে আচ্ছা ধরে পড়বে, খুব ভালোভাবে পড়বে এগুলো, ঠিক আছে? এই হচ্ছে পেজ। আর যাদের কাছে তোমাদের পিডিএফটা নেই, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার নাম্বার দেখবা দেওয়া থাকবে, তাহলে পিডিএফটা আমি পাঠিয়ে দিতে পারবো, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, প্রিন্ট বার করে। আর চ্যানেলটা একটু শেয়ার করবে, যাতে আমি পরবর্তীকালে আরও ক্লাস দিতে পারি।